সবাইকে স্বাগত নিউজ 24 সকালের সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। দেশে 86 লাখের বেশি টিকা দেয়া শেষ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে আর মাত্র 16 লাখ। এমন সংকটে দ্বিতীয় ডোজ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাকেই সবচাইতে উপযোগী বলছেন বিশেষজ্ঞরা। তবে না পাওয়া গেলে কোনো টিকা উপযোগী সেই বিষয়ে গবেষণার ফলাফলের জন্য অপেক্ষা করতে পরামর্শ তাদের। পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময়সীমা বাড়ানোর বিষয়েও সরকারকে ভাবার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। সব মিলিয়ে ভারতের উপহার এবং সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,02,00,000 ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 86 লাখ ডোজ টিকা দেয়া শেষ। দেশে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন 58,19,616 জন। এদের দ্বিতীয় ডোজ পেয়েছেন 28,05,694 জন। প্রথম ডোজ নেয়া আরও 30 লাখ মানুষের জন্য দেশে টিকা আছে 16 লাখ। তাই অনিশ্চয়তায় পড়েছে 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজ। সেরাম ইনস্টিটিউট থেকে কবে অক্সফোর্ডের টিকা আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এজন্য রাশিয়া ও চীনের টিকা দেশে ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা নেয়া বাকি মানুষের দ্বিতীয় ডোজের সমাধান কি? দ্বিতীয় ডোজ সাইনোফার্ম বা স্পুটনিক থেকে দেওয়া যায় কিনা এটা আমাদের বিশেষজ্ঞরা খুব তাড়াতাড়ি একটা রিপোর্ট দেবে, তবে হয়তো দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে 2 ডোজ টিকা একই কোম্পানির হলে সবচেয়ে ভালো। তবে বিকল্প হিসেবে দ্বিতীয় ডোজ কোন টিকা উপযোগী সে বিষয়ে গবেষণা চলছে। ফলাফল আসার পর সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। যদি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাওয়া সবচেয়ে ভালো। কিছু এক্সপেরিয়েন্স চলছে, আমি জানি ব্রিটেনে, যে অল্টারনেট কোনো ভ্যাকসিন দিয়ে সেটাকে কাভার আপ করা যায় না, সেটার কোনো রেজাল্ট এখনো বের হয়নি। তবে যেটা বাংলাদেশে বলা হচ্ছে 20 লক্ষ ডোজ ভ্যাকসিন, আমার মনে হয় সেটা কালেকশন কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে চলমান 2খানা বড় গবেষণা আছে যেগুলো নাকি ভ্যাকসিন বদলানোর ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিবে। তো সেই গবেষণার ফলগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেলে সেই ফলাফলের উপর ভিত্তি করে ভ্যাকসিন নির্বাচন করা যাবে। গেল 7 ফেব্রুয়ারি একযোগে দেশে শুরু হয় করোনার গণটিকাদান। প্রথম ডোজের 8 সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয় 8 এপ্রিল থেকে। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে সময় বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারে সরকার। পৃথিবীতে উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা আছে, আশা করি বাংলাদেশ সরকার উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা সংগ্রহ করে যারা প্রথম ডোজ নিয়েছে তাদের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করতে পারবেন। 8 সপ্তাহ যদি না হয় আরো 8 সপ্তাহ অপেক্ষা করা যেতে পারে। তার মধ্যে না হলে তখন উনারা বললেন যে গবেষণা রিপোর্টটা বেরিয়ে আসবে ব্রিটেন থেকে, তখন অল্টারনেট ভ্যাকসিনের একটা ব্যবস্থা করা যাবে। তবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। পৃথিবীব্যাপী বলা হচ্ছে যে সাপ্লাই ইন্টারাপ্টেড হলে যে কোনো ভ্যাকসিন না দেওয়ার চাইতে ভালো। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 6 মাসে 3 কোটি ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়ার চুক্তি করে বাংলাদেশ, কিন্তু ফেব্রুয়ারির পর আর টিকা আসেনি। সংকটে এজন্য 25 এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ টিকাদান। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে চীনের ভ্যাকসিন সিনোফার্ম দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই নিয়ে দেশে করোনার জন্য মোট অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিনের সংখ্যা দাঁড়ালো 3। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলছেন কাঁচামাল হাতে পেলে 1.5 মাসের মধ্যেই টিকা উৎপাদনে যাওয়া সম্ভব, আর প্রযুক্তি হস্তান্তর হলে উৎপাদন শুরু হতে সময় লাগবে অন্তত 6 মাস। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন দেশের যে কোনো ফার্মাসিউটিক্যালস চাইলে তাদের দেশে টিকা তৈরির অনুমোদন দেওয়া হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা স্পুটনিক ভি এরপর দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল চীনের টিকা সাইনোফার্ম। বৃহস্পতিবার এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান 2 সপ্তাহের মধ্যেই আসবে চীনের উপহার দেয়া 5 লাখ ডোজ টিকা। এছাড়াও দেশে টিকা উৎপাদনের বিস্তারিত জানান তিনি। যদি এটি বাল্ক নিয়ে এসে করা হয় তাহলে কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু এটা আমরা উৎপাদনে যেতে পারবো। আর যদি টেকনোলজি ট্রান্সফার হয় সেখান থেকে 5 থেকে 6 মাস সময় লেগে যেতে পারে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান দেশে যে কোনো ফার্মাসিউটিক্যালস চাইলে দেশেই টিকা তৈরির অনুমতি দেওয়া হবে। কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সেই সুযোগও আমরা দিচ্ছি। আমরা বলেছি আমাদের দেশে ফ্যাসিলিটি আছে একটা, সেখানেও তারা ভ্যাকসিন তৈরি করতে পারে। তবে সিরাম থেকে টিকার চালান না আসায় এখনো টিকা নিয়ে অনিশ্চয়তায় আছেন অন্তত 13.5 লাখ মানুষ, যাদের সমস্যা নিরসনে গঠিত পরামর্শ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দুটো ভ্যাকসিনই, দ্যাট ইজ অ্যাস্ট্রাজেনেকা অথবা ধরেন স্পুটনিক অথবা সাইনোফার্ম, দ্বিতীয় ডোজ সাইনোফার্ম বা স্পুটনিক থেকে দেওয়া যায় কিনা এটা আমাদের বিশেষজ্ঞরা খুব তাড়াতাড়ি একটা রিপোর্ট দেবে, তবে হয়তো দেওয়া যাবে।
টিকা নিয়ে জনমনে অনিশ্চয়তার কোনো কারণ নেই বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। সবার আগে আমরা কিন্তু এই টিকার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, উনি অগ্রিম টাকা দিয়েছেন, সেভাবে আমরা টিকা পেয়েছি এবং এখন বিকল্প সূত্র থেকেও আমরা টিকা সংগ্রহের কার্যক্রম চলছে এবং আমরা ইনশাল্লাহ আমরা সেই জায়গাটাতেও সফল হব। ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য মতে দেশে টিকা উৎপাদনে সক্ষম 3টি বেসরকারি মালিকানাধীন ফার্মাসিউটিক্যালসের মধ্যে একটি ফার্মাসিউটিক্যালস প্রতি মাসে 80 লাখ ডোজ টিকা উৎপাদনে সক্ষম। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতায় ভয়ঙ্কর রূপে প্রাণঘাতী হতে পারে, আর কোভিড পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতে তা হবে অশনি সংকেত। এমন আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংকট কাটাতে প্রয়োজন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তি ও জ্ঞানের পারস্পরিক বিনিময়। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে আন্তর্জাতিক আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, বাংলাদেশে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যাওয়া রোগীদের 70 থেকে 80% মধ্যে সুপারবাগ ব্যাকটেরিয়ার সংক্রমণ পাওয়া যায় এবং এর 25% ব্যাকটেরিয়াই বাজারে পাওয়া সব ধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স বা প্রতিরোধী। এছাড়া 60% টাইফয়েড জ্বরে সিপ্রোফ্লক্সিনের মতো ওষুধ অকার্যকর হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই এর মূল কারণ, আর এমনটি ঘটে থাকে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে। এমন বাস্তবতায় বার্বাডোসের আয়োজনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিষয়ে এই বৈশ্বিক সম্মেলন। বিশ্ব নেতাদের এই প্ল্যাটফর্মে কোর চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা কমে যাওয়াকে তিনি তুলনা করেন অশনি সংকেতের সঙ্গে। The world is now witnessing the devastating pandemic of COVID-19. However, antimicrobial resistance may cause even more lethal pandemics in future. Failure to tackle this hazard in time will result in huge loss of human lives, animals and plants. শেখ হাসিনা বলেন, এমন দুর্যোগ কাটিয়ে উঠতে 2015 সালে জাতিসংঘ ঘোষিত কর্ম পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। We have developed a 6-year national strategic plan and national action plan on antimicrobial resistance containment (ARC). The Prime Minister of Barbados and I stand ready to work with all relevant stakeholders in contributing to the fight against AMR. জাতিসংঘ ঘোষিত কর্ম পরিকল্পনা বাস্তবায়নে তার 5 দফা প্রস্তাবনার কথাও এ সময় তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসক দলের এক সদস্য টেলিফোনে নিউজ 24-কে এই তথ্য জানিয়েছেন। নবগঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসক দল খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। এর জন্য বেশ কয়েকটি মেডিকেল চেকআপের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে, এর জন্য আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তারা দিচ্ছেন না। তবে রাজধানীর বসুন্ধরা নেভার কেয়ার হাসপাতালে আরো 3-4 দিন তাকে থাকতে হবে। গেল মঙ্গলবার এখানে ভর্তি হন খালেদা জিয়া। বুধবার 10 সদস্য মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসা দখলের অভিযোগ উঠেছে হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবারের বিরুদ্ধে। 2001 সালে মারধর করে মাদ্রাসা থেকে 30 জন ছাত্র শিক্ষককে বের করে দেয় তারা। মাদ্রাসার অধিকার নিয়ে করা মামলায় জিতলেও 3 বার মামুনুলদের সরানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তাদের প্রভাবের কারণে 7 বছরও তা কার্যকর হয়নি। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা দখলের মধ্য দিয়েই উত্থান হেফাজত নেতা মামুনুল হকের। 2001 সালে তার বাবা আল্লামা আজিজুল হকের নির্দেশেই মাদ্রাসাটি দখল করে মামুনুল ও তার ভাই। পিটিয়ে বের করে দেওয়া হয় 30 জন ছাত্র শিক্ষককে। বিতাড়িত এই কমিটির অভিযোগ, মাদ্রাসায় রাজনীতি প্রবেশ করানোর চেষ্টায় তৎকালীন মাদ্রাসার কর্মকর্তা মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হককে পারিশ্রমিক দিয়ে বাসায় থাকতে বলা হয়।
কিন্তু রমজান মাসে লোক কম থাকায় সেই সুযোগে মামুনুল ও তার বাহিনী মাদ্রাসাটি দখলে নেয়। ওই আগে দেখছি যে এরকম বাইরে থেকে লোক আসতেছে, তখন দরজা বন্ধ করে রাখছিলাম। পরে ওই অনেকক্ষণ পিটাপিটি করার পর যারা বলতেছে যে দরজা না খুললে ভেঙে ফেলাম, তখন দরজা খুলছি। যখন দরজা খুলছে, খোলার সাথে সাথে আমি ধরছি, আবার পাশে শহীদও ধরছে, শহীদ ভাই ধরছে। এই হুজুরে বাইর করে নিয়ে তার বাসায় নিয়ে দিয়েছে। কমিটিরা তাকে সাময়িক সময়ের জন্য তাকে বের করলো। তো এখন পরবর্তীতে যখন আবার ক্ষমতা যখন সরকার পরিবর্তন হলো, তখন আবার তারা এই মাদ্রাসাকে দখল করলো। পরে বিতাড়িত কমিটি এই মাদ্রাসার পাশেই একই নামে খুলে আরও একটি মাদ্রাসা। পুরনো মাদ্রাসাটি হাতছাড়া হলেও এখনও তারা মাদ্রাসার ছবি ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার, মাদ্রাসার খাজনা সহ অধিকাংশ খরচই বহন করছে। 2001 সাল থেকে আজ 2021 সাল পর্যন্ত প্রতি বছরের যে ট্যাক্স খাজনার যে রসিদ আছে, এই রসিদের ট্যাক্স আমরাই দিয়ে আসতেছি। তারা এর কোনো রসিদ দেখাইতে পারবে না। কমিটির নামে মাদ্রাসা, কমিটি যারা থাকবে তারাই মাদ্রাসা, তো কমিটিতে সব আমাগো। এরপরে তারা যাই কেস করছে কমিটি, এই কেস করে এই কেস 3 বার উচ্ছেদের অর্ডার হয়েছে। উচ্ছেদ করা আমরা পারি নেই। মাদ্রাসা দখলের মধ্য দিয়ে শুরু হলেও ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্ঠানই পরবর্তী সময়ে হয়ে ওঠে মামুনুল ও তার পরিবারের প্রধান বাণিজ্য। সাধারণ মানুষকে ধর্মের নামে প্রতারণা করে গড়ে তুলেছেন অর্থ সম্পদের পাহাড়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্টন থানার মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবি ও সংগঠনটির নেতা হাফেজ মোহাম্মদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে পল্টন থানার মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। এদিকে হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবিও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দিনের বেলা পথচারীর বেশে রাস্তায় ঘুরে সুবিধাজনক ভবনে টার্গেট ফিক্স করা, পরে সুযোগ বুঝে গ্রিল কেটে ভেতরে ঢুকে টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র চুরি। দীর্ঘদিন ধরে এমন অভিনব কায়দায় চুরি করে আসা একটি চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোবাইল, ল্যাপটপ ও ভুয়া সিম কার্ড। বিস্তারিত জানাচ্ছেন মো খন্দকার। গেল বুধবার ভোর 4:30 শুনশান নীরবতা। উত্তরা 1 নম্বর সেক্টরের প্রপার্টি কানেক্টর অফিসে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্রের সদস্য নজরুল। নিচে পিকআপ নিয়ে অপেক্ষায় রিপন, আর বাইরে পাহারার দায়িত্বে দলনেতা গাফফার ও মাসুদ। ওই দিন প্রপার্টি কানেক্টর অফিস থেকে তারা আইপ্যাড, মোবাইল, ল্যাপটপ সহ আনুমানিক 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতিটা আলমারি, ক্যাবিনেট সব ভাঙা এবং জিনিসপত্র তছনছ হয়ে আছে। মুহূর্তের মধ্যে আমরা আপনি এয়ারপোর্ট পুলিশ স্টেশনকে ইনফর্ম করি, ওনারা আসেন। আসার পর ওনারা ইনভেস্টিগেশন করে যে জিনিসগুলি খোয়া যায় আমরা সেগুলিকে নোট করি এবং আমরা একটা সাধারণ ডায়েরি করি। এই ঘটনায় বিমানবন্দর থানায় করা একটি চুরির মামলার তদন্তে নেমে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা জানান, শুধু এই অফিসই নয়, ছোটবেলা থেকেই তারা চুরিকে পেশা হিসেবে নিয়েছেন। চুরি করা মালামাল নিজস্ব পিকআপ যোগে বাসায় নিয়ে ভাগাভাগি করত তারা। তবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া সিম কার্ড দিয়ে নিবন্ধন করে এসব চুরি করা মালামাল বিক্রি করত। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, পুরান ঢাকার তাঁতিবাজার সহ বেশ কয়েকটি দোকানেও তাদের চুরির মালামাল বিক্রি হতো। চুরির আইটেমগুলি পেত, এগুলি নিয়ে তারা গাফফারের বাসায় গিয়ে হাজির হতো এবং গাফফার সেগুলি ভাগাভাগি করত। আর মাসুদ যে ছিল, সে বিক্রয়.com-এ সে মূলত অ্যাডগুলি দিত মোবাইল এবং ল্যাপটপ বিক্রির জন্য। তো এরা এক একজন এক এক ভূমিকা পালন করতো। আবার গাফফার মাঝে মাঝে আপনার এই চোরাই মালামাল আনা নেওয়ার জন্য যে পিকআপ ব্যবহৃত হতো সেটা চালকও ছিল। সারা রাত জেগে থেকে নির্ভয়ে চুরি করার জন্য চক্রের সবাই ইয়াবা আসক্ত ছিল বলেও জানান এই কর্মকর্তা। ভূমিকা ছিল মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে কি বিরতি, আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। পিচ ঢালা রাস্তা, তার উপর মাটি ফেলার বরাদ্দ দেখিয়ে তুলে নেওয়া হয়েছে 2 লাখ টাকা।
কোথাও টাকা তুলে নেওয়া হয়েছে রাস্তা না করেই। সাভার বনগাঁও ইউনিয়নে শুধু এক অর্থ বছরে এরকম 12টি রাস্তা বাবদ জালিয়াতি করে তুলে নেওয়া হয়েছে অর্ধ কোটি টাকা। এভাবে গত কয়েক অর্থ বছর ধরে ঘটেছে এমন অর্থ আত্মসাতের ঘটনা। এতে ক্ষোভে ফুঁসছেন ভোগান্তিগ্রস্ত বাসিন্দারা। ফখরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। সাভার আমিনবাজারের পাশেই বনগাঁও ইউনিয়নের 9 নং ওয়ার্ডের এই রাস্তাটি আগে থেকে কংক্রিটে ঢালাই করা, তবুও বরাদ্দ তালিকায় মাটি ভরাট ও ইট সোলিংয়ের নামে তোলা হয় 1 লক্ষ টাকা। একই ওয়ার্ডে দিন ইসলামের বাড়ি পর্যন্ত ড্রেন সংস্কার ও কংক্রিটের ঢালাইয়ের কাজ বাবদ তোলা হয় 1 লক্ষ টাকা, কিন্তু টাকা তোলা হলেও রাস্তা ড্রেন কিছুই নেই। এই পিচ আপনি কার্পেটিং রাস্তার মধ্যে ইট বিছানো, মাটি বরাদ্দ উন্নয়ন, এই কোথায় করলো, কিভাবে করলো, এটা আমরা তার কাছে জানতে চাই। এইখানে আমাকে বৃষ্টি বাদল আইলে যাতায়াতের জন্য খুব অসুবিধা। ভালো মানের একটা রাস্তা হওয়ার কথা ছিল গাড়ি যাতায়াতের জন্য, তো ওইটা গাড়িটা তারা অন্য জায়গায় করছে, আর আসলে ওনারা টাকা পয়সা খায় ফেলাইছে। বনগ্রাম ইসরাফিলের বাড়ি থেকে মজিবরের দোকান পর্যন্ত মাটি ভরাট রাস্তা কাগজে কলমে থাকলেও বাস্তবতায় নেই। 7 নং ওয়ার্ডের এই রাস্তা 2 নামে বরাদ্দ দেখিয়ে তোলা হয় 4 লাখ টাকা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পাশের 6 নং ওয়ার্ডের কোন্ডা মধ্যপাড়ার এই রাস্তায় ড্রেন নির্মাণ বাবদ 2 লাখ টাকা তোলা হলেও হয়নি ড্রেন। আমাদের এখানে কোনো মাটি ফালানো হয় নাই। শত শত রাস্তার কাজ চেয়ারম্যান কাগজ কলমে দেখিয়ে মানে আপনি টাকা উত্তোলন করে আত্মসাৎ করছে, তো সরজমিনে অ্যাকচুয়ালি কোনো কাজ হয় নাই। আমাদের ইউনিয়নে উন্নয়ন মানে হয় নাই বললেই চলে। এত সব অভিযোগের বিষয়ে কথা বলতে চাননি বনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম। এমন জালিয়াতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে অবিলম্বে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। খুলনার আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সরবরাহ লাইন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সড়ক ও জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় না হওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। নাগরিক নেতারা বলছেন, আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের বিষয়ে এখনই সিদ্ধান্ত না নিলে সড়ক নির্মাণের পর আবারও রাস্তা খুঁড়তে হবে। এতে ভোগান্তি বাড়বে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার দক্ষিণ পশ্চিম প্রান্তের প্রবেশদ্বার 0 পয়েন্ট ময়লাপোতা শেরে বাংলা সড়কটিতে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন করার উদ্যোগ নিয়েছে ওজোপাটিকো। এতে ব্যয় হবে 200 কোটি টাকা। এটার প্রাথমিক যে কি কাজ হতে পারে এবং এটার এস্টিমেট কি হতে পারে সেটার ব্যাপারে আমরা ধারণা নিয়েছি এবং আমরা আশা করছি যে এটা আমরা খুব দ্রুতই এই কাজে আমরা হাত দেব এবং এটা সম্পন্ন করব। দ্রুত বাস্তবায়নের কথা থাকলেও বিদ্যুতের লাইন বসানোর কাজ এরই মধ্যে ঝিমিয়ে পড়ে। গত 19 এপ্রিল নগরীর তৈমুম সেন্টারের সামনে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগলে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের বিষয়টি আবারও আলোচনায় আসে। এদিকে সড়কের ধারণ ক্ষমতা বাড়াতে 100 কোটি টাকা ব্যয়ে 4 লেন প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। আন্ডারগ্রাউন্ড লাইনের বিষয়ে কোনো সমন্বয় না হওয়ায় লকডাউনের মধ্যেও রাস্তা প্রশস্তকরণের কাজ সচল রয়েছে। পরবর্তী করণীয়কে তখন আমরা ঊর্ধ্বতন আলোচনা, ঊর্ধ্বতন নির্দেশনা সহ এটা বাস্তবায়ন করতে পারব। এদিকে 2 প্রতিষ্ঠানের এ সমন্বয়হীনতার কারণে হতাশ নাগরিক নেতারা। তারা বলছেন, এখনই এ বিষয়ে সিদ্ধান্ত না নিলে রাস্তা নির্মাণের পর আবারও সেটি খুঁড়তে হবে। এই একই সাথে এই দুটো কাজ না হলে ভবিষ্যতে আবার কড়াকড়ি জনদুর্ভোগ, ব্যয় বাড়বে। ফলে আমরা মনে করি যদি এটা 15 দিন দেরিও হয় তাহলেও যেন একসাথে কাজটা শুরু হোক। তবে আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের বিষয়ে 2 প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র। ওরা আন্ডারগ্রাউন্ড করবে, মাঝখানে ডিভাইডারে ওইটাই করবে। আমি বলি তাদের সাথে 2 পক্ষের সাথে আমার আলাপ। এরই মধ্যে নগরীর শেরে বাংলা ও শিপইয়ার্ড রোডে আন্ডারগ্রাউন্ড প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা জরিপ করেছে ওজোপাটিকো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জমে উঠেছে ঈদের কেনাকাটা। পছন্দসই পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোয় ক্রেতারা ভিড় করছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে দেশীয় পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে এবার মেয়েদের চাহিদা বেশি ভারতীয় পোশাকের। গরমের কথা চিন্তা করে এবার সুতি কাপড়কে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত।
বাঙালির উৎসব মানেই বাহারি কারুকাজ আর রং বেরঙের পোশাকের সাজ। কিছুদিন পরে ঈদ, সেই আনন্দ আরো উৎসব মুখর করতে বাহারি পোশাকের খোঁজে বেশিরভাগ মানুষই ছুটছেন বিপণী বিতানে। এ দৃশ্য রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী মার্কেটের। ঈদের বাকি আর 2 সপ্তাহ, তাই চলমান লকডাউনে কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। ঈদ মানে ভিন্নতা, অন্য এক আয়োজন। তাই তো পোশাকের বাহারে কেউ খোঁজেন বিদেশি, কেউ খোঁজেন দেশীয়, কেউ বা আবার মাথায় রাখছেন গরমের কথা। রেগুলার তো আর আসা হচ্ছে না, কয়েকদিন পর পর আসা হচ্ছে। সারারা খুঁজছিলাম। ঈদে তো প্রতিবারই বিভিন্ন প্ল্যান থাকে, এবার তো করোনার মধ্যে দেখি সারারার মধ্যে সারারা গাউন এসবের মধ্যে কিছু খুঁজতেছি। ঈদে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ওদেরকে গিফট করতে হবে, ওদের জন্য কেনাকাটা করতেছি। দোকানিরা বলছেন এবার কারুকাজ ও মান উন্নত হওয়ায় ভারতীয় পোশাকে বেশি আগ্রহ মেয়েদের। এর সাথে আছে বাহারি রং। সারারা আর গারারা হবে আর গাউনগুলো, এগুলোই নতুন আসছে। কাস্টমারের চাহিদা বেশি আপনার সারারার ভিতরে। এর মধ্যে যা পাচ্ছি দেখতেছি আর কি, মেয়েদের মন রাখতে হইতেছে, বাচ্চাদের মন রাখার জন্য আসতে হচ্ছে। গ্রাহকরা ওই টাইপের ড্রেস চাইতেছে যেগুলো আপনার পরিপূর্ণভাবে কাজ করা, জামা কাজ করা, ওড়না কাজ করা, সালোয়ার কাজ করা। আমাদের এখন যে কালেকশনটা আছে উপযোগী কালেকশন আছে, কিন্তু এর কাস্টমারটা এখন অ্যাভেলেবেল না। গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা সমাগম কম বলে জানান বিক্রেতারা। তবে শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠবে এমন প্রত্যাশা তাদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে কৃষি খবর। মেহেরপুরে থাইল্যান্ড জাতের হলুদ তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন জহিরুল ইসলাম নামের এক কৃষক। এই জেলায় এই প্রথম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ হচ্ছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এই ফল উৎপাদনে আগ্রহ বাড়ছে অনেকের। সংশ্লিষ্টরা বলছেন বছরের যে কোনো সময়ই চাষ করা যায় এই তরমুজ, মাত্র 7 দিনেই বাজারজাত করা যায়। মেহেরপুরের প্রতিনিধির তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ রঙের তরমুজ। মেহেরপুরে এই প্রথম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন জাহিরুল ইসলাম নামের এক কৃষক। দেখতে নয়নাভিরাম আর খেতে সুস্বাদু এই তরমুজ বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি। জাহিরুল ইসলাম জানান, ইউটিউব দেখে বিশেষ কায়দায় জমি প্রস্তুত করে এই জাতের তরমুজ বীজ রোপণ করেছেন তিনি। বীজ, সার, মাচা আর সুতোর জাল বাবদ প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 60,000 টাকা। বর্তমানে জমি থেকেই 1600 থেকে 1800 টাকা মন দরে তরমুজ কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। এত পরিমাণে ধরেছে তো একটা তরমুজ হয়তো 2 কেজি থেকে 3 কেজি ওজন হবে। এই তরমুজের সাধারণত থাইল্যান্ড থেকে নিয়ে আসে, থাইল্যান্ডের তরমুজ, বিদেশি তরমুজ। আমি আশা করছি এই তরমুজটা আমার 2 লাখ টাকার মতো বেচা কেনা হতে পারে যদি আল্লাহ সহায়তা থাকে। সাধারণ তরমুজের চেয়ে হলুদ তরমুজের ফলন বেশি হয়। এই তরমুজ দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। এই চাষ দেখি আমরা আগ্রহ, এবং এই বীজের দাম একটু কমানোর চেষ্টা করতে হবে। যে আমরা কখনোই দেখিনি, আজকে নতুনই দেখছি এই বছরে। তা যদি লাভালাভ হয় সবাই চাষ করবে, সবাই চাষের জন্য উদ্যোগ হবে। সংশ্লিষ্টরা বলছেন এই অঞ্চলের মাটি এ তরমুজ চাষের জন্য উপযোগী। এ জেলায় এ তরমুজ চাষ প্রসারের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে। আমাদের বাড়ির উদ্ভাবিত 2টি জাত, লাল এবং হলুদ তরমুজ, তার সেটা ইনব্রিড জাত এবং বীজ সংরক্ষণ করা যাবে। সেটা সম্প্রসারিত করতে পারলে আমার বিশ্বাস যে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে। 1 বিঘা জমিতে সর্বোচ্চ 7 থেকে 8টি বেড তৈরি করা যায়। চারা রোপণের মাত্র 60 দিন পরেই তরমুজ বাজারজাত করা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চুয়াডাঙ্গায় গরম বাতাসে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে গেছে। আবার অনেক জমির ধান গাছ পুড়ে ধূসর রং ধারণ করছে। এই অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলার চিন্তায় দিশেহারা তারা। অবশ্য কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, দেয়া হবে প্রণোদনা। জামান আক্তারের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গায় গরম বাতাসে 400 হেক্টর জমির ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, পাকা ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে গরম বাতাসে ধানের শীষ চিটা হয়ে গেছে। বিশেষ করে B28 ও B58 জাতের ধানের ক্ষতি হয়েছে বেশি। এখন লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। ধান কাটতে এসে দেখছি সব বাল সাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, ধানের কিছুই হবে না, সম্পূর্ণ ধান দেখে সব চিটা হয়ে গিয়েছে। ধানের যে অবস্থা, আমাদের এই কেটে মেড়ে ঘরে তুলতে হলে আমাদের এখন গরু বেচা ছাড়া আর কোনো পথ নেই। এই ধানটা আমরা আবাদ করেছি
এই 10% চাইলেও আমরা পাবো না। সংশ্লিষ্টরা বলছেন গরম বাতাসে অন্তত 20% জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে এবছর প্রায় 400 মেট্রিক টন ধানের উৎপাদন কম হবে। গরম বাতাস বয়ে যাওয়ার ফলে প্রায় 400 হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই সব ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করেছি এবং সেটা আমরা উপরে জানিয়েছি। তা সরকার যে পুনর্দনাগুলো দিচ্ছে, আমরা আশা করি এই পুনর্দনার মাধ্যমে সেই চাষিগুলোর ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব এবং চাষিরা আবার ঘুরে দাঁড়াতে পারবে। চলতি বছর চুয়াডাঙ্গায় 35,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছে কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা ভাইরাসের প্রভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণাঞ্চলের চিংড়ি শিল্প। একদিকে রপ্তানি বন্ধ থাকায় চাষিরা পাচ্ছেন না চিংড়ির ন্যায্য দাম, অন্যদিকে রেণু পোনা সংকটের কারণে পোনা ছাড়াও ব্যাহত হচ্ছে। এই অবস্থায় গেল বছরের মতো এবারও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। শেখ আহসানুল করিমের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। বাগেরহাটে ৭১,৮৮৬ হেক্টর জমিতে চাষ হয় বাগদা ও গলদা চিংড়ি। লকডাউনের কারণে এসব চিংড়ির রপ্তানি বন্ধ থাকায় বিক্রয়যোগ্য চিংড়ির দাম কমেছে, ফলে চাষিরা বঞ্চিত হচ্ছে ন্যায্য মূল্য থেকে। 1000 মাছ গুনলে 20টা টাকা পাই। এই 20টা টাকার জন্য আমার আজকে এই বাজারে আসতে হচ্ছে। এরপরেও যদি লকডাউন দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার এই 20টা টাকা কি আমাকে দেবে? আগে মাছ বিক্রি করেছি 1300-1400 টাকা, এখন সেই মাছের দাম হাফ, 600, 700, 800, 900 টাকা। এদিকে গত 14 এপ্রিল থেকে চলমান লকডাউনে পরিবহন ব্যবস্থা অচল থাকায় রেণু পোনার চরম সংকট দেখা দিয়েছে। এতে মৌসুমের শুরুতে চাহিদা অনুযায়ী ঘেরে পোনা ছাড়তে পারছেন না চাষিরা। বাজারঘাট নেই, পোনাবাদি আসতেছে না, তাহলে আমরা কি করে বাঁচবো? হালকা পাতলা বাজ আছে, 3000-3200 টাকা করে হাজার। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি বন্ধ থাকায় গত 1 বছরে বাগেরহাটের চিংড়ি শিল্পে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 250 কোটি টাকা। চিংড়ি খাতের যে ব্যাপক ক্ষতি হচ্ছে, যেরকম 2700 টাকা চিংড়ি মাছ 800-900 টাকা বিক্রি হচ্ছে। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত চিংড়ি শিল্পে জড়িত চাষি ও ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রণোদনার কারণে চাষের চিংড়ি সেক্টরে চিংড়ি চাষের একটা উৎসাহ পাচ্ছে। এছাড়া হলো উনি 5,000 কোটি টাকার একটা ব্যাংক ঋণ 4% সুদে প্রণোদনা ঘোষণা করছে, যাতে চাষি 4% সুদের লোন গ্রহণ করে চিংড়ি চাষটা অব্যাহত রাখতে পারে। চাষিদের দাবি, দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মোট 8 দফার ভোট প্রক্রিয়া বৃহস্পতিবার শেষ হয়েছে। আগামী 2রা মে প্রকাশিত হবে ভোটের চূড়ান্ত ফল। তবে এর আগেই বুথ ফেরত জরিপে তৃণমূলের জয়ের ইঙ্গিত দিয়েছে বিভিন্ন সংস্থা। গেল 27 মার্চ রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির ফুলঝুরি, অভিযোগ, পাল্টা অভিযোগ এবং বাকযুদ্ধের মধ্যে দিয়ে শুরু হয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হবার কিছুক্ষণ পর থেকে আসতে শুরু করে বুথ ফেরত জরিপ। এখনো পর্যন্ত পি-মার্কস, CNN, নিউজ 18, NDTV, ABP, CNX, টাইমস নাও সি, আনন্দবাজার পত্রিকার সমীক্ষা অনুসারে তৃণমূলকে এগিয়ে থাকতে দেখা গেছে। তবে রিপাবলিক বুথ ফেরত সমীক্ষায় দেখা হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। তাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল 128-148টি আসন পাবে, অন্যদিকে 138টি আসন পেতে পারে বিজেপি। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছে 8,75,000-এর বেশি মানুষ, প্রাণহানি হয়েছে 14,600 শতাধিকের। এই নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 15,10,00,000 ছাড়ালো, আর 31,78,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যুর সংখ্যা। তবে বর্তমান মহামারীতে সবচেয়ে শোচনীয় অবস্থা ভারতের। গেল 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গেছে দেশটিতে। একদিনে 3,86,000-এর বেশি আক্রান্ত, 3,500 মৃত্যু হয়েছে দেশটিতে। 24 ঘন্টায় নতুন করে 3,074 জনের মৃত্যুতে 4 লাখ ছাড়িয়ে গেল ব্রাজিলের মোট প্রাণহানির সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছে 69,000-এর বেশি, আর যুক্তরাষ্ট্র একই দিনে 57,000-এর বেশি আক্রান্ত এবং
ও 844 জনের মৃত্যু হয়েছে। এদিকে ল্যান্সেটের প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা গেছে তরুণ বয়সীদের পুনরায় কোভিড পজিটিভ হওয়ার ঝুঁকি রয়েছে। এখনো পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 12,89,00,000 বেশি মানুষ। আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ, এবারে নিউজ 24 স্পোর্টস। 2 ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে স্বাগতিক শ্রীলঙ্কা। করুণারত্নে আর লাহিরু থিরিমান্দের জোড়া শতকের প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 291 রান। গোটা দিন বল করে টাইগারদের হয়ে একটি উইকেট নিয়েছেন অভিষিক্ত বোলার শরীফুল ইসলাম। পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য যদি হয়ে থাকে লর্ডস, গ্যাবা কিংবা মেলবোর্ন, তাহলে সেই সৌন্দর্যের হন্তারক নিঃসন্দেহে ক্যান্ডির পাল্লে কেল্লে, যেখানে ক্রিকেটটা কেবলই ব্যাটসম্যানদের, বোলাররা দর্শক মাত্র। শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্টে এই বেখাপ্পা উইকেটের জন্যই পাল্লেকেল্লের কপালে একটি ডিমেরিট পয়েন্ট ঠুকে দিয়েছিলেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। তবে এরপরেও আসেনি কোনো পরিবর্তন। দ্বিতীয় টেস্টও গড়িয়েছে একই উইকেটে, যেখানে প্রথম দিন একচেটিয়া ব্যাটিং করে গেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা, আর বাংলাদেশের কপালে জুটেছে তপ্ত রোদে বেকার খাটনি। টস জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক বিমুত করুণারত্নে এদিন লাহিরু থিরিমান্নিকে নিয়ে ওপেনিংয়ে দলকে এনে দেন 209 রান। যদিও প্রথম সেশনেই করুণারত্নের উইকেটটা পেতে পারতেন তাসকিন, যদি না সাইফ তার ক্যাচটা না ফেলতেন। সুযোগ যখন এসেছে তার ফায়দা তো তুলতেই হয়, তাই 28 রানে লাইফ পাওয়া করুণারত্নে ইনিংসটা টেনে নেন 118-তে। টাইগারদের হয়ে দিনের একমাত্র সফলতা পান এবাদতের জায়গায় টেস্ট অভিষেক শরীফুল ইসলাম। করুণারত্নেকে ফেরালেও থামানো যায়নি থিরিমান্নিকে, অপরাজিত আছেন 131 রানে। সঙ্গী ওসাদা ফার্নান্দো 40 রান করে দিয়ে রেখেছেন বড় রানের আভাস, আর শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 291। পার্থ বণিক, নিউজ 24। এদিকে করোনা পরিস্থিতিতেই আজ মাঠে গড়াচ্ছে পেশাদার লিগের দ্বিতীয় পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে টেবিল টপার বসুন্ধরা কিংসের মুখোমুখি হচ্ছে উত্তর বাড়িধারা। ম্যাচটি শুরু হবে আজ বিকাল 4টায়। এছাড়াও করোনাকালীন সময়ে শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিদিন 3টি করে ম্যাচ গড়াবে মাঠে, যা হবে পুরোটাই স্বাস্থ্যবিধি মেনে। আর পরবর্তী সময় লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত 4টি ভেন্যুতেই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। বিস্তারিত ম্যাচ প্রিভিউতে। 30 তারিখেই আমাদের খেলা শুরু হবে। অবশেষে করোনা পরিস্থিতিতেই মাঠে গড়াচ্ছে পেশাদার লিগের দ্বিতীয় পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে বিকাল 4টায় মাঠে নামবে বসুন্ধরা কিংস ও উত্তর বাড়িধারা। চলছে সারা দেশ জুড়ে লকডাউন, তাই সকল স্বাস্থ্যবিধি মেনেই চলবে মাঠের ফুটবল। আর আপাতত তাই শুধু ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে সবগুলো খেলা। বলা চলে ম্যারাথন খেলা। বিকাল 4টায় শুরু প্রথম ম্যাচ, তারপর সন্ধ্যে 7টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আবাহনী বাংলাদেশ পুলিশ। আর শুক্রবার দিনের তৃতীয় ম্যাচে রাত 9টায় ব্রাদার্স ইউনিয়ন লড়বে শেখ রাসেলের বিপক্ষে। মোটামুটি নতুন ঘোষণা করা সূচিতে মে 11 তারিখ পর্যন্ত 2টি ম্যাচ ছাড়া প্রতিদিনই 3টি করে ম্যাচের ধকল সামলাতে হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। তবে লিগ শুরুর আগে সবচাইতে নির্ভর বসুন্ধরা কিংস। 34 পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে তারা শুরু করতে যাচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। কিংসের চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে শেখ জামাল ধানমন্ডিয়া, 9 পয়েন্ট দূরে আবাহনী। বসুন্ধরা কিংসের দল গোছানো, বিদেশি আনা এবং প্রাক মৌসুম প্রস্তুতিতেও তারা এতটুকু ঘাটতি রাখেনি। এভাবেই প্রথম লেগের 12 ম্যাচে মাত্র 1টি ম্যাচে ড্র তাদের। বিপরীতে উত্তর বাড়িধারা টেবিলে রয়েছে 10 নম্বরে। 12 ম্যাচে মাত্র 1টি জয়, 6 ড্র ও 5টিতে হার তাদের। সেই পরিসংখ্যানে হয়তো একটি নিয়ম রক্ষা সহজ জয়ী অপেক্ষা করছে কিংসের জন্য। দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের 3-এ থাকা আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। আবাহনীর জয় 7টি ম্যাচে, বিপরীতে পুলিশ মাত্র 3টি ম্যাচে জয় পেয়ে রয়েছে টেবিলের 9 নম্বরে। তামিমুর রহমান, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।